ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আব্দুল, জিএস হামিম। তামাকের বিরুদ্ধে তরুণদের সচেতন না করা গেলে ভবিষ্যৎ অনিশ্চিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ২৭। আফগানিস্তানে বাস ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত অন্তত ৭১। এবং এমবাপের পেনাল্টি গোলে জয় দিয়ে রিয়াল মাদ্রিদের লা লিগা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আব্দুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসিমউদ্দিন হল ছাত্র দলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শেখ তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি এজিএস পদে বিজয় ৭১ হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মাইতকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১ বছরে দখলদারিত্ব ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক ধারা শান্তিপূর্ণ, শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসুর জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বারী হামিমকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীদের কেউ বলছেন মেয়েদের হল ও আবাসন, কেউ বা খাদ্য সমস্যার সমাধান, আবার অনেক শিক্ষার্থীদের অধিকার আদায়ের অঙ্গীকার করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্দীপ্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বাড়ছে শিক্ষার্থীদের প্রত্যাশা ও আগ্রহ। সিফাত আল ফাহিমের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। বহুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন। নির্বাচনকে ঘিরে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। কেউ কাজ করবেন মেয়েদের হল নিয়ে, কেউ বা কাজ করবেন শিক্ষার্থীদের খাদ্য ও বাসস্থান নিয়ে, অনেকে আবার বলছেন তারা এগিয়ে যাবেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন ডাকসু নির্বাচনে অংশ নিতে উদ্দীপ্ত সম্ভাব্য প্রার্থীরা। আমি খুবই আনন্দিত। আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি মনোনয়ন কিনতে গিয়ে দেখি আমি প্রথম ব্যক্তি যে মনোনয়ন কিনতে গিয়েছি ভিপি পদপ্রার্থী। আমি যদি নির্বাচিত হই আমি হলের মেয়েদের জন্য কাজ করব। শিক্ষার্থীদের জন্য আমার প্রথম পদক্ষেপ থাকবে হচ্ছে তাদের অধিকার রক্ষা করা। শিক্ষার্থীদের যে অধিকারগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন হচ্ছে, তারা পাচ্ছে না, সেই অধিকারগুলো প্রিজার্ভ করাই হচ্ছে রক্ষা করা এবং অধিকারগুলো ফিরিয়ে আনাই হবে আমার প্রথম পদক্ষেপ। তাদের মতে ডাকসু শুধু রাজনীতির প্ল্যাটফর্ম নয়, এটি হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সর্বোচ্চ মঞ্চ। ডাকসু এবার হচ্ছে সবার হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে এবং হলে গেস্ট রুম, গণরুম নাই এবং কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই। তাই তো ডাকসু নির্বাচন নিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ও বলছেন বিভিন্ন সম্ভাবনার কথাও।
আমি যদি নির্বাচিত হই, আমি হলের মেয়েদের জন্য কাজ করব। তার মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে, আমার প্রথম কাজ হচ্ছে মেয়েদের যাতায়াতের সুব্যবস্থা করা, দ্বিতীয়ত হচ্ছে হল ক্যান্টিন নিয়ে কাজ করা। মেয়েদের ছেলেদের হলগুলোতে মেসের ব্যবস্থা থাকে, বাট মেয়েদের হলে থাকে না। তো আমার দ্বিতীয় কনসার্নটা থাকবে যে হল ক্যান্টিনের খাবারের মান, খাবারের পরিমাণ এবং খাবারের গুণগত মান সব কিছু নিশ্চিত করা। লক্ষ্য ও উদ্দেশ্যের বহুমাত্রিকতা মিলিয়ে ডাকসুর আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও প্রত্যাশা আরও বেড়েছে ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীদের আশা, যেই নির্বাচিত হোক না কেন তারা কাজ করবেন প্রতিশ্রুতির বাস্তবায়নে অবিচল থেকে। জাগো নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রিপোর্টার সিফাত আল ফাহিম। ডাকসু নির্বাচনের বিষয়ে কথা বলবো তার সঙ্গে। সিফাত, আপনাকে স্বাগতম। কেমন আছেন? জি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। যেমনটা দেখছিলাম যে ডাকসু নির্বাচন একদমই আসন্ন। এই আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রস্তুতি কেমন, পাশাপাশি নির্বাচনের জন্য প্রার্থীরা শিক্ষার্থীদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে? জি, আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটার এবং প্রার্থীদের যে আমেজ, সেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রতিবেদনে কিন্তু সেটি উঠে এসেছে। এবং আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে যারা প্রার্থীরা রয়েছেন তারা শুধু যে হল কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের যে প্রস্তুতি, সেটিতে তারা সীমাবদ্ধ নয়। তারা হলের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে একটি সবর উপস্থিতি এবং ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের যে প্রত্যাশা, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তারা নানান ধরনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যক্ত করছেন। এবং ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অনুযায়ী আমরা দেখেছি যারা প্রার্থীরা রয়েছেন তারা ভোটারদের হলে যাচ্ছেন, তাদের রুমে যাচ্ছেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। সেক্ষেত্রে যারা ভোটার রয়েছেন তারা তাদের ডিপার্টমেন্ট ভিত্তিক যে যোগাযোগ, এলাকা ভিত্তিক যোগাযোগ থেকে শুরু করে তাদের যে ব্যক্তিগত যোগাযোগকেই তারা অনেকাংশে প্রাধান্য দিচ্ছে। অন্যদিকটায় শিক্ষার্থীরাও তাদের পছন্দ অনুযায়ী যে প্রার্থী সেটি খুঁজে চলছেন এবং প্রার্থীরাও তাদের যে যোগাযোগ বৃদ্ধিতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন যে কর্মসূচি সেটি পালন করছেন ইতিমধ্যে। আচ্ছা, ডাকসু নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণকারী প্রার্থীদের ভোটারদের কাছে কি ধরনের প্রত্যাশা দেখছেন? এবারের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন কিন্তু দীর্ঘ 6 বছর পর আয়োজিত হচ্ছে এবং ডাকসুর মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের একটি প্রতিনিধিকে বেছে নেন, যে প্রতিনিধি তাদের শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা, বিশ্ববিদ্যালয়ের নানান ধরনের উন্নয়ন তাদের মাধ্যমে কিন্তু করে থাকেন। সেক্ষেত্রে এই ডাকসু নির্বাচন অনেক একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং ডাকসুকে ঘিরে দেশের বিভিন্ন ইতিহাস কিন্তু এটির সাথে সংযুক্ত। এবং সেই ডাকসু নির্বাচন কিন্তু আসন্ন আগামী মাসে কিন্তু ডাকসু নির্বাচন ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে যারা প্রার্থীরা রয়েছেন তারা, যারা ভোটার রয়েছে তাদের কাছে একটি প্রত্যাশা রাখছে, তারা যেন সঠিক একজন প্রার্থীকে বেছে নেয়, যে প্রার্থী শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে পারবে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে পারবে এবং আনুষঙ্গিক শিক্ষার্থী বান্ধব একটি ডাকসু প্যানেল এবং নির্বাচিত প্রতিনিধি আগামীতে আসবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন ভোটারদের কাছে। সিফাত, আমরা এবার যেমন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের থেকে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ বেশি গতবারের চেয়ে, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি, আমরা বিভিন্ন ভোটার বা শিক্ষার্থী তাদের সাথে কথা বলেছি। এবার আমরা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের সংগঠনের যে প্যানেল বা যারা প্রার্থীরা রয়েছে তাদের অংশগ্রহণ কিন্তু আমরা অনেকাংশে দেখতে পাচ্ছি। তার বিপরীতে আপনি যেটি বললেন, স্বতন্ত্র প্রার্থীদের যে অংশগ্রহণ সেটি এবার কিন্তু লক্ষণীয়ভাবে আগের থেকে অনেক বেশি। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সাথে যখন আমরা কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত বছর যখন ডাকসু নির্বাচন হয়েছে এবং পূর্বেও তারা বলছিলেন আমাদের যে দলীয়করণ বা রাজনৈতিক দল থেকে যারা ডাকসুর প্রতিনিধিত্ব করেছিলেন অনেক সময় তারা রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং এটি নিয়ে তাদের ভিতরে কিন্তু এক ধরনের আমরা শঙ্কাও দেখতে পেরেছি। অন্যদিকটা এবার স্বতন্ত্র প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বতন্ত্র যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই সুযোগটি ব্যবহার করছেন যে
এবার যারা স্বতন্ত্র হয়ে আসবে তারা কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে না, তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সমস্যা সমাধান বা নিরসনে তারা কাজ করবে। এটিকে ঘিরে আমরা যদি একটু বলি, সেক্ষেত্রে যারা স্বতন্ত্রভাবে লড়ছেন তাদের যে এগিয়ে আসা বা তাদের যে অবস্থান, সেটি কিন্তু অনেকাংশে এবার আমরা ভালো লক্ষ্য করছি। একদমই তাই, আমাদেরও প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু ডাকসু নির্বাচনের। ধন্যবাদ সিফাত আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছিলাম রিপোর্টার সিফাত আল ফাহিমের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণে মানুষকে জরুরি ভিত্তিতে সচেতন করতে হবে বলেও জানান তিনি। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের শাপলা হলে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস এ সময় বলেন, সুবিস্তৃত জনসচেতনতা ও সব স্তরে স্বাস্থ্য বান্ধব নীতি কৌশল গ্রহণ হতে পারে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় হাতিয়ার। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ দরকার। জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে, এই কথা জোর দিয়ে বলা যায় না। অনেকেই সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই, ফলে নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। দেশের ৭টি জেলার উপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা এক সতর্ক বার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়। সতর্ক বার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থায় উল্লিখিত এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েকদিন সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তাদের ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলমান। এখন পর্যন্ত ১২ জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মামলায় ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। বুধবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে ১৩তম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালে অন্য ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। গেল ১৬ জুন ট্রাইব্যুনাল ১ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল এবং পরদিন ২টি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জুলাই আগস্ট আন্দোলনের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আজ ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার ৫ম দিনের সাক্ষ্য জেরা শেষ হয়।
ওই দিন বেলা 11:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। এর মধ্যে 3 জন সাক্ষী নিজেদের জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে সাক্ষীদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী MH তামিম। মোংলার স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এই ঘটনায় ওই স্বামীকে আটক করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায় উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলার বাসিন্দা গোলাম মওলা দুলালের সাথে বেশ কয়েক বছর পূর্বে গাব্বুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের বিয়ে হয়। এরপর থেকে তাদের বৈবাহিক জীবনে কলহ বিবাদ লেগেছিল। কলহ বিবাদের এক পর্যায়ে গেল 22শে জুলাই রঞ্জিলা তার স্বামী গোলামকে তালাক দেন। তালাক দিয়ে ক্ষিপ্ত হয়ে স্বামী গোলাম মঙ্গলবার সকাল 11:30টার দিকে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনায় প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আপনি নাম পাঠাই দিতেন এরকম কেন? আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রী ছাড়াছাড়ির পরে স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে মাথায় গুরুতর আঘাত করলে স্ত্রী গুরুতর আহত হয়। আহত হলে তাকে প্রথমে খুলনা মেডিকেলে ভর্তি করেন। পরবর্তীতে খুলনা মেডিকেল থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। ঢাকা মেডিকেলে তাকে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই সংক্রান্তে মৃতের সাবেক স্বামী তাকে স্থানীয় গোলাম মওলা দুলালকে স্থানীয় জনগণের সহায়তায় ধৃত করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোংলা কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সহায়তায় মোংলা পৌর শহরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানকারীরা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 2,51,000 টাকা মূল্যের 1 কেজি গাঁজা ও 437 পিস ইয়াবা জব্দ করে। পাশাপাশি আটক করা হয় চিহ্নিত 2 মাদক ব্যবসায়ীকে। এদিকে জব্দকৃত মাদক দ্রব্য সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা সিয়ামুল হক বলেন, মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গেল মাসে আল আকসা মসজিদে যা ঘটেছে তা ইতিহাসের এক চমকে পাল্টে দেওয়া ঘটনা। যেখানে একসময় শুধু মুসলিম প্রার্থনার স্থান ছিল, সেখানে এখন ইহুদিদের নাচগান, পতাকা এবং প্রার্থনা সবই হচ্ছে ইসরায়েলি বাহিনীর পাহারায়। ধর্মীয় মর্যাদা আজ রাজনীতির নির্মম খেলার শিকার। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। গেল মাসে এক অবিশ্বাস্য ঘটনা প্রবাহে বদলে গেছে আল আকসা মসজিদের চিরাচরিত দৃশ্য। যেখানে একসময় শুধুমাত্র মুসলিমদের প্রার্থনা করার অনুমতি ছিল, সেখানে এবার ইসরায়েলি সৈন্যদের উপস্থিতিতে ইহুদিরা দলবদ্ধভাবে গাইছে গান, করছে নাচানাচি, এমনকি ইসরায়েলি পতাকা উড়িয়ে দিচ্ছে। এসব ঘটনার পেছনে 7 অক্টোবরের পরবর্তী উত্তেজনা এবং আল আকসা মসজিদের উপর ইসরায়েলের শক্ত দখলবদ্ধতা রয়েছে। ফিলিস্তিনিরা এবার গভীর উদ্বেগে তাদের সবচেয়ে পবিত্র স্থান আল আকসাকে হারানোর আশঙ্কায় রয়েছেন। মুসলিমদের প্রার্থনার অধিকার আজ চ্যালেঞ্জের মুখে, কারণ ইসরায়েলি বাহিনী নিয়মিত ইহুদিদের প্রবেশাধিকারের সুযোগ বাড়িয়ে দিয়েছে। এমনকি এখন প্রকাশ্যে প্রার্থনা করার অনুমতি পর্যন্ত দেয়া হচ্ছে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির কথিত নির্দেশের পর ইহুদিরা মসজিদে প্রবেশ করে প্রার্থনা করছেন, যা একসময় ছিল অকল্পনীয়। আন্তর্জাতিক আইনের বিপরীতে তৈরি হয়েছে এই পরিস্থিতি।
বিশেষত যখন ইসলামিক ওয়াকফের পরিচালক দাবি করেন ইহুদিরা আল আকসায় তাদের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাটি শুধু একটি স্থান পরিবর্তন নয়, এটি ফিলিস্তিনি জাতিসত্তার উপর একটি চরম আক্রমণ, যা পুরো মুসলিম বিশ্বের কাছে এক ভয়াবহ সংকেত হিসেবে আবির্ভূত হয়েছে। এদিকে ইসরায়েলিরা আল আকসা মসজিদকে ইহুদি প্রার্থনা স্থলে পরিণত করার দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী মসজিদের একটি অংশ ইহুদিদের জন্য সংরক্ষিত হবে, যার মধ্যে অন্যতম ডোম অফ দ্য রক। এই মুহূর্তে ফিলিস্তিনিরা ভয় পাচ্ছে যে মুহূর্তে মসজিদটি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যাবে, তখন তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় পুরোপুরি মুছে যাবে। বিশ্বের ধর্মীয় নেতৃত্ব এবং ফিলিস্তিনি জনগণ এখন প্রশ্ন তুলছেন, ইসরায়েলের এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তবে পৃথিবীর অন্যতম পবিত্র এই স্থানটিকে কিভাবে রক্ষা করা সম্ভব। তুষার ইসলাম, জাগো নিউজ। নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে এক মসজিদে বন্দুকধারী ডাকাতদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে মঙ্গলবার ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আল জাজিরাকে জানান, মুসলিমরা যখন স্থানীয় সময় ভোর ৪টার দিকে মসজিদে নামাজ পড়ার জন্য সমবেত হন, তখন একদল বন্দুকধারী মসজিদটির ভেতর ঢুকে সরাসরি গুলি চালাতে থাকেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর মধ্যাঞ্চলে এই ধরনের হামলার ঘটনা ঘটছে নিয়মিতই। এসব অঞ্চলে স্থানীয় পশুপালক ও কৃষকরাও নিয়মিতই তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে বাস যাত্রী সহ মোট ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭টি শিশু ও অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আবদুল্লাহ মুত্তাকি। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান তিনি। মঙ্গলবার দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরাও শরণার্থী হিসেবে ইরানে বসবাস করছিলেন এবং সরকারি আদেশের পর তারা আফগানিস্তানে ফিরে আসছিলেন। ইউসুফ সাইদি জানান, অতিরিক্ত গতিতে চলা বাসটির সঙ্গে প্রথমে একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরে বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বহু যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। গেল মৌসুমে ছিলেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা। নতুন মৌসুমেও দারুণ শুরু করলেন কিলিয়ান এমবাপে। মঙ্গলবার তার গোলে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগা মৌসুম শুরু করল রিয়াল। ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। ডান দিক থেকে তিনি বক্সে ঢুকে চমৎকার কাটব্যাক মুভ করার পর ওসাসুনা ডিফেন্ডারের ফাউলের ফলে পেনাল্টি পেয়েছিল মাদ্রিদ। এই জয়ে নতুন কোচ জাবি আলোনসোরও অভিষেকটা দারুণ হলো। সাবেক মাদ্রিদ মিডফিল্ডার আলোনসো গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির জায়গায় দায়িত্ব নেন। আনচেলত্তি রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন। ম্যাচের শুরুতেই আলোনসোকে দলে নামান ক্লাবের ৩ নতুন শাইনিং আলভারো ক্যারেরাস, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং ডিন হুইসেনকে। ৬৮তম মিনিটে ব্রাহিম দিয়াজের বদলে মাঠে নামানো হয় কিশোর ফরওয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনোকে, যাকে সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আব্দুল জিএস হামিম। তামাকের বিরুদ্ধে তরুণদের সচেতন না করা গেলে ভবিষ্যৎ অনিশ্চিত, মন্তব্য প্রধান উপদেষ্টার। নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ২৭।
আফগানিস্তানে বাস ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত অন্তত ৭১। এবং এমবাপের পেনাল্টি গোলে জয় দিয়ে রিয়াল মাদ্রিদের লা লিগা শুরু। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল ৫টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।